আশার কথা হলো বিপুল জনগোষ্ঠীকে এখন করোনার টিকার আওতায় আনা হচ্ছে। এই ক্ষেত্রে তরুণরাও সুযোগ পাচ্ছে। তরুণরা এখন আশায় বুক বেঁধে আছে, এবার অন্তত তারা একটি উপায় খুঁজে পাবে আগের সেই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার। আমরা তরুণদের পাশে আছি, আমরা তরুণদের কথা বলতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবনযার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই মনে করিয়ে দিতে চাচ্ছি, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবনযার মঙ্গলবার পাক্ষিকভাবে প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে আমার চেষ্টা। দুটো কিডনির মধ্যে নুসরাতের একটি কিডনি নেই, আরেকটি কিডনিও ঠিকভাবে কাজ হচ্ছে না। সপ্তাহে তার দুবার ডায়ালিসিস করতে হয়। বাকি দিনগুলো অসুস্থ অবস্থায় নুসরাত কি আর করতে পারে? না, নুসরাত সেটাই করতে পারে যেটা সুস্থ অবস্থাতেও অনেকেই করতে পারে না। কিডনি জটিলতায় সপ্তাহে দুবার ডায়ালিসিস করার পর বাকি 5 দিন বেশ অসুস্থই থাকেন নুসরাত। তারপরও তিনি নিজেকে কখনো অসুস্থ মনে করতে চান না, কাউকে বুঝতেও দেন না। সবসময় নুসরাত নিজের পায়ে দাঁড়াতে চেয়েছেন, নিজের শক্তি দিয়ে, প্রতিভা দিয়ে। আমার একটা কিডনি আমি লাস্ট মান্থে সার্জারি করে রিমুভ করে ফেলেছি, ওটাতেও কিছু কমপ্লিকেশন দেখা গিয়েছিল। আর এখন আরেকটা যেটা বর্তমানে আছে সেটার ফাংশনটা কম, যেহেতু আমি ডায়ালিসিস নিচ্ছি। ডায়ালিসিস নিলে অটোমেটিক্যালি কিডনি ফাংশনটা কমে আসে। সিকনেসে একটা ব্যাপার আছে যে আমার সপ্তাহে 2টা ডায়ালিসিস নিতে হয়। সো প্রক্রিয়াটা স্মুথ না যে আমি ইজিলি কোথাও জব করতে পারবো এরকম। তখন আমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতো যে আমিও তো কিছু একটা করতে পারতাম বা এরকম কিছু। তো তখন আমার মনে হলো যে আমি ঘরে বাইরে যেতে না পারি, ঘরে থেকে তো আমি নিজের জন্য কিছু একটা করতে পারি। তখন আমার মনে হলো যেহেতু আমি রান্নার প্রতি এত আগ্রহ এবং মশলা বিষয়ে জানি, সেটাকে আমি আমার একটা আইডেন্টিটি, ওখানে আমি একটা আমার নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে পারি। অনলাইন প্ল্যাটফর্মে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে নুসরাতের মেজবানি, কালাভুনা, শাহী গরম মশলা সহ আরও নানা পদের মশলা। ঢাকায় বসবাস করলেও চট্টগ্রামের মেয়ে হিসেবে সেখানকার প্রসিদ্ধ মরিচ, হলুদ, ধনিয়া সংগ্রহ করে মশলা তৈরির কাজ করে যাচ্ছেন নুসরাত। নিজের পায়ে দাঁড়ানোর জন্য মশলাকে বেছে নেওয়ার পেছনে প্রথমত তার ভালো লাগা ছিল, দ্বিতীয়ত তিনি কাজ করতে গিয়ে টের পেলেন মশলাতে কতভাবে ভেজাল হয়ে থাকে। আর এখানেই তার চ্যালেঞ্জ ভেজাল মুক্ত মশলা নিশ্চিত করে ক্রেতাকে পৌঁছে দেওয়া। বাজার থেকে যখন মশলাটা কালেক্ট করে প্রথমে আমরা ওটাকে ওয়াশ করি, পানি দিয়ে ওয়াশ করি তখনই দেখা যায় যে প্রচুর ধুলা। আপনার ওই মশলাটা যদি আমি না ধুয়ে আমি যদি মেশিনেই দিয়ে দিই, দেখা যাবে 50% মশলার মধ্যে 20%ই ধুলাই যাচ্ছে আপনার মশলা। তো প্রথমে হচ্ছে প্রচুর ধুলা, তারপর হচ্ছে কণা থাকতে পারে, ইটের কণা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে টুকরাটাকি কাঠের কণা, এরকম অনেক থাকে। যখন আমরা বাইরেটার সাথে কম্পেয়ার করি তখন আমি দেখব যে আমার মশলা আর বাইরের মশলার সাথে অনেক পার্থক্য। ভেজালমুক্ত মশলার সরবরাহ নিশ্চিত করা নুসরাতের জন্য চ্যালেঞ্জ। তার চেয়ে আরও বড় চ্যালেঞ্জ, কিডনির অসুস্থতা তার কাজে কখনোই যেন বাধা না হয়। প্রোডাক্ট দেওয়া থেকে শুরু করে কাস্টমারের হাতে পৌঁছা পর্যন্ত সব জিনিস আমার ওই দিন ওই ডায়ালিসিসে বসে বসে করা লাগে, প্রসেস করা লাগে। তো দেখা যায় যে আমার যদি শরীরটাও খারাপ হয় তাও আমার এখানে থেমে থাকা ওয়ে নেই, আমাকে ওই জিনিসটা কমপ্লিট করতে হচ্ছে, কারণ কাস্টমার তো এক্সকিউজ শুনবে না। আমার ডায়ালিসিসটা যেহেতু একটা লং টাইম লাইফ লং প্রসেস, সো ওটার তো একটা এক্সপেন্স আমার তো মাথায় একটা সেট হয়ে আছে যে এটা আমার উইকলি 2টা ডায়ালিসিস, আমার এই অ্যামাউন্ট একটা আমার লাগবে উইকলি। সো আমি যদি এই বিজনেসটা যদি রান করতে পারি এবং ভবিষ্যতে যদি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, তখন আমি আমার নিজের এক্সপেন্সটা নিজে চালাতে পারবো এবং আদার্স আমার পার্সোনাল যত এক্সপেন্স, চিকিৎসা খরচ, আমার মেডিসিন খরচ, এছাড়াও আমি আমার ফ্যামিলিকেও, আমার আব্বু আম্মু আছে তাদেরকেও একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারবো। ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলের প্রসিদ্ধ মশলার উপকরণ সংগ্রহ করা, প্রক্রিয়াজাত করে প্রতিদিন সময়মতো ক্রেতাকে সেই মশলা পৌঁছে দেওয়া, সর্বোপরি অসুস্থ শরীর নিয়ে সুস্থ মানুষের চেয়েও বেশি কাজ করে যাওয়া। এভাবে নুসরাতের এক একটি দিন পার করা মানে এক একটি ঝড় মোকাবেলা করা। এই ঝড়ের মাঝেই নুসরাত স্বপ্ন দেখেন সুস্থ হয়ে আরও বহুদূর এগিয়ে যাওয়ার। নুসরাত যে কেবল নিজের জন্য কাজ করছেন এমন নয়, বরং আমরা মনে করি
নুসরাত অসংখ্য তরুণের প্রেরণা হয়ে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা একজন তরুণী, তিনি মাছের ব্যবসা করবেন। প্রচণ্ড ভিড়ের মধ্যে তিনি কখনো যাবেন নদীর ঘাটে, আবার কখনো মাছের আড়তে। এই দৃশ্যগুলো আমাদের সাথে খুব বেশি পরিচিত নয়, কিন্তু আমরা বলবো এটা যদি পরিচিত না হয়ে থাকে সেটা আমাদের জানার ঘাটতি। লামিয়া তার মাছের ব্যবসায় দুটি ভিন্ন ধর্মী কনসেপ্টকে কাজে লাগিয়েছেন। প্রথম কনসেপ্টটি হলো তিনি ক্রেতাকে চাষের নয়, সরাসরি নদী এবং হাওরের মাছ খাওয়াবেন। লামিয়া ভৈরবের মেয়ে হওয়ায় মেঘনা নদীর মাছ সেখানকার ঘাট থেকে সরাসরি পেয়ে যাচ্ছেন। আবার লামিয়ার জেলা কিশোরগঞ্জ হওয়ায় হাওরের মাছও তার হাতের নাগালে। আমাদের জেলা মানে কিশোরগঞ্জ জেলা হাওর অঞ্চল জেলা। এই জেলাতে মিঠা পানির মাছ খুব সুস্বাদু বা এক নামে মানুষ চিনে। আর আমাদের স্থানীয় যে ভৈরবের যে মাছের আড়ত, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাছের আড়ত, এই আড়তের মাছ সারা বাংলাদেশ ব্যাপী বিখ্যাত, মানুষ এক নামে চিনে। বা মানুষ বাজারে গেলে মানে ভৈরবের মাছ কিনতে চায়, কিশোরগঞ্জের হাওরের মাছ কিনতে চায়। এই ভাবনা থেকে আমি মাছ নিয়ে কাজটা শুরু করি। লামিয়ার পরের কনসেপ্টটি আরও ইন্টারেস্টিং, রেডি টু কুক কনসেপ্ট। বলা হয়ে থাকে মাছ রান্না করা যত কঠিন তার চেয়েও বেশি কঠিন মাছ প্রক্রিয়াজাত করে সেটি রেডি করা। সেই কঠিন এবং ঝামেলার কাজটি নিজের ঘাড়ে নিয়ে নেন লামিয়া। তাতেই বিভিন্ন জেলার অসংখ্য ক্রেতা নিয়মিত লামিয়াকে প্রক্রিয়াজাত করা মাছের অর্ডার করে থাকেন তার অনলাইন প্ল্যাটফর্মে। আমি যদি এখন মাছটা রেডি টু কুক করে কাস্টমারের বাসায় পৌঁছে দিতে পারি, এটা সময় উপযোগী, খুব সময় উপযোগী একটা উদ্যোগ হবে। কারণ তো মাছটা মানুষের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হলেও এটা প্রসেস করাটা খুব ঝামেলা, একটা বাজে গন্ধ থাকে, আঁশ ফালানো বা খুব ঝামেলা থাকে। তখন মনে হলো যে আমি এটা যদি করতে পারি তাহলে খুব ভালো হবে। তো আস্তে আস্তে যখন মানুষ বুঝলো না এটা খুব উপকারী এবং খুব ঝামেলা মুক্ত, তখন আস্তে আস্তে খুব বেশি সাড়া পেতে পাওয়া শুরু করলাম। উইতে মোটামুটি খুব ভালো সেল হয়, 60,000 50,000 এরকম তো উইতেই সেল হয়। আর উইতে আমি এখন $500,000 হিসেবে আছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে হয়তো নিত্য নতুন কনসেপ্ট লামিয়ার মাথায় এসেছে, কিন্তু এটাই কি যথেষ্ট? উচ্চশিক্ষায় শিক্ষিত একজন নারী হয়ে মাছ সংগ্রহের জন্য তাকে প্রচণ্ড ভিড়ের মধ্যে কখনো যেতে হচ্ছে মেঘনা নদীর ঘাটে, আবার কখনো ভৈরবের বিশাল মাছের আড়তে। নারীদের বেলায় এই বিষয়গুলোর সাথে অনেকেই পরিচিত নয়। কাজের প্রতি লামিয়ার এমন আগ্রহ দেখে উপজেলা মৎস্য অফিস নিজে থেকেই এগিয়ে এসেছে তাকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য। তিনি ফিশ প্রসেসিং বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করতেছেন অনেকদিন যাবত। ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ওনার প্রোডাক্ট তৈরি করতেছেন। সেক্ষেত্রে আমরা আমাদের মৎস্য দপ্তর এটা অবগত হয়ে তাকে অনুদান দেওয়ার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। লামিয়ার আরও একটি কনসেপ্টের কথা এখনও বলাই হয়নি, সেটি হলো মাছ দিয়ে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম তৈরি করা, যেখানে তার টার্গেট গ্রুপ নদী ও হাওরে বেড়াতে আসা বিভিন্ন পর্যটকরা। ইতোমধ্যে লামিয়ার মাছের স্ন্যাক্স আইটেমগুলো বেশ পরিচিতি পেয়েছে ওই এলাকায়। এভাবেই নিজের প্রতিভা আর মনের শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছেন মেঘনা পাড়ের কন্যা লামিয়া। অনেক আগে থেকেই এটি তরুণদের শখের একটি ব্যাপার, কিন্তু করোনার এই দুঃসময়ে এসে শখের সেই পশু পাখি পালনই হয়ে ওঠে তাদের নিজের পায়ে দাঁড়ানোর ছোট্ট একটি অবলম্বন, যদিও নানা ধরনের বাধা সামনে চলে এসেছে। শখ করে কবুতর পালা, এটি নারায়ণগঞ্জ শহরের তরুণদের মধ্যে বেশ আগে থেকেই প্রচলিত। এর সাথে ইদানিং যুক্ত হয়েছে শখের রঙিন মাছ। পশু পাখির প্রতি তরুণদের এমন আগ্রহ সেটি শখের বিষয় হিসেবে সীমাবদ্ধ থাকলেও এখন সেখানে নতুন কিছু যুক্ত হয়েছে। করোনার আগে শিক্ষার্থীরা টিউশনি করে নিজেদের খরচ মেটাতে পারতেন। করোনা আসায় এখন আর সেই সুযোগটিও নেই। তাই করোনাকালীন এই 2 বছরে নারায়ণগঞ্জের কয়েক হাজার তরুণ
শখের পাখি কিংবা মাছের মাঝে খুঁজে বের করেছেন নিজে চলার মতো একটি আয়ের উৎস। যদিও একের পর এক লকডাউন এসে তাদের সেই আয়ের উৎসে চরম আঘাত এনেছে। পড়াশোনার পাশাপাশি মানে এক্সট্রা ইনকামের জন্য যেমন পশু পাখি, আপনার কি বলে এটা বাহ্যিকার পাখি আর গাপ্পি মাছের রেগুলার করি কাজ আর হ্যাচারি করি। তো এখন আপনার লকডাউনের কারণে দেখা গেছে আমরা খাবার দিতে মানে খাবার আপনার ভালো মন্দ দিতে পারতেছি না, খাবারের দামও বেশি, প্লাস দোকানপাট বন্ধ থাকাতে আমরা এটার সেলও দিতে পারতেছি না। আমাদের এখন অনেক পাখি মারা যেতেছে, অনেক মাছ মারা যেতেছে। টানা 2 বছর ধরেই লকডাউন চলছে। আগে যেমন টিউশনি করা হতো, এখন সেটা করা হচ্ছে না। আর টিউশনি থেকে যে ইনকাম সোর্সটা আসতো সেখান থেকে কবুতরের আধার কেনা হতো। আর এখন দেখা যাচ্ছে টিউশনিও করা হচ্ছে না, যার জন্য কবুতরের আধারও কেনা হচ্ছে না। শখের বসে কবুতর পালা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটাও পালা হচ্ছে না, কারণ আধারের দাম বেশি বেড়ে যাচ্ছে। করোনা আসার পর শিক্ষার্থীরা ব্যাপকভাবে শখের মাছ কিংবা পাখির ব্যবসা করছেন। করোনা আসার আগে থেকে যারা এই ব্যবসা করতেন তাদের কাছ থেকেই শিক্ষার্থীরা রঙিন মাছ কিংবা কবুতর সহ বিভিন্ন ধরনের পাখি কেনেন এবং একসময় এগুলোর সংখ্যায় বৃদ্ধি পেলে সেই পুরনো ব্যবসায়ীদের কাছেই তা বিক্রি করেন। তাতে কিছুটা রোজগার হয় শিক্ষার্থীদের। কিন্তু দফায় দফায় লকডাউনের স্থবিরতায় পুরনো ব্যবসায়ীরাই যেখানে টিকে থাকতে পারছেন না, সেখানে এই ব্যবসায় নতুন আসা শিক্ষার্থীরা কিভাবে টিকে থাকবেন? আমার এখানে আমি যেটা দেখছি যে ম্যাক্সিমাম 90%-এর মতো লোকজন আছে হচ্ছে যারা ইয়াং, খুবই ইয়াং। তারা পড়াশোনার পাশাপাশি এই জিনিসটাকে পালতেছে, পেলে এখান থেকে এটাকে নার্সিং করে এখান থেকে বেশ কিছু রিটার্নও তারা নিয়ে আসছে। যেমন দেখা গেছে একজন আমার কাছ থেকে মাছ নিল, আমি ইম্পোর্ট করে মাছ নিয়ে আসছি, সেই মাছটা সে আমার কাছ থেকে নিল 1 পেয়ার, সে 6 মাস পরে আসছে, দেখা গেছে সে আমাকে বলতেছে যে ভাই আমার কাছে 20 পেয়ার মাছ আছে, আমি সেল করতে চাই। কন্টিনিউ আমাদের এখানে চাহিদা আছে, প্রচুর পরিমাণে ইয়াং জেনারেশন আসতেছে। কিন্তু আমরা যে সমস্যাটা সবচেয়ে বেশি পড়ছি এই লকডাউনের মধ্যে, আমাদের কালার ফিশের জন্য কিন্তু আর পশু পাখির জন্য কিন্তু স্পেশালি কোনো ছাড় দেওয়া হয় নাই যে আমরা খাবার আনা বা খাবার ডিস্ট্রিবিউশন করতে যাওয়া, যেহেতু জিনিসগুলো আমরা পৌঁছায় দিই, অনেক ক্ষেত্রে আবার অনেকে এসে নিয়ে যায়, না সে আসতে পারতেছে না আমরা পৌঁছাই দিতে পারতেছি। এতে অনেকেরই অনেক ক্ষতি হয়েছে। রাজধানীর কাঁটাবন শখের পশু পাখির সবচেয়ে বড় বাজার। এখানকার ব্যবসার সাথে যুক্ত অধিকাংশই বয়সের তরুণ, যারা শখ করে পশু পাখি পালতে পালতে একসময় এই ব্যবসায় চলে এসেছেন। লকডাউন শেষে দীর্ঘদিন পর দোকানগুলো খুললে তারা বুঝতে পারলেন কি কষ্টটাই না হয়েছে আদরের এই পশু পাখিগুলো। লকডাউন তো আমাদের দোকানটা বন্ধই ছিল, পাখিদের যে ভিতরটা যে গ্যাস হয়ে যায়, গ্যাসটা আউট করতে পারি নাই, অনেক পাখি আমাদের মারাও গেছে, প্রচুর পাখি মারা গেছে। একটা দোকানে আপনি হিসাব করেন যদি 50টা করে খাঁচা থাকে, 50 রকম পাখি থাকে, যদি 5টা করে পাখি মরে তাহলে এতগুলো দোকানের ভিতরে কতগুলো পাখি মরতে পারে? কম করে 4 থেকে 500 প্রতিদিন পাখি আমাদের মারা গেছে। শখের এই পশু পাখিগুলো সবসময় মানুষকে দিয়েই গেছে। তারা মানুষকে দিয়েছে মনের প্রশান্তি, দিয়েছে তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর বিশাল সুযোগ। এত কিছু দেওয়ার পরেও বিনিময়ে তাদেরকে দেয়া গেল না বেঁচে থাকার নিশ্চয়তা। আমরা চাইব তরুণদের এই বিষয়গুলোর প্রতি সর্বোচ্চ নজর দেওয়া হোক, কারণ তরুণদেরকে কোনোভাবেই হতাশ হতে দেওয়া যাবে না। এই পর্যায়ে চলে যাচ্ছে আমরা অনুষ্ঠানের পরের অংশে, আওয়াজ তোলো। তরুণদের মধ্যে রীতিমতো উন্মাদনা তৈরি করেছে কিটো ডায়েট। খুব তাড়াতাড়ি ওজন কমানো যায়, স্লিম হওয়া যায়, এমনটা ভেবে অনেকেই এখন কিটো ডায়েটের দিকে ঝুঁকে পড়ছেন। কিন্তু তাড়াহুড়ো করে সব বিষয় শেষ পর্যন্ত কি ভালো হয়? আর এই বিষয়টি নিয়ে আমরা আওয়াজ তুলতে চাই। তারা 3 বন্ধু, 3 জনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সম্প্রতি তারা কিটো ডায়েট সম্পর্কে ধারণা পেয়েছেন। শুনেছেন এই ডায়েটের মাধ্যমে 2-3 মাসের মধ্যেই ওজন যথেষ্ট কমিয়ে স্লিম হওয়া যায়। তাই তারা 3 জন শুরু করে দিয়েছেন কিটো ডায়েট। কিটো ডায়েটটা সম্পর্কে নতুনভাবে জেনেছি, এর জন্য আমি কিটো ডায়েটটা শুরু করেছি 2 মাস ধরে। আল্লাহর রহমতে আমার 5 কেজি ওজন কমেছে। কিটো ডায়েট যখন আমি শুরু করি তখন আমার ওজন যা ছিল তার থেকে এখন প্রায় 4-5 কেজির উপরে কমেছি। ফার্স্ট অফ অল আমার ওয়েট ছিল 96 কেজি, দেন আমি বর্তমানে এসে গেছি 79 কেজিতে। মানুষ যা দেখে তাই বিশ্বাস করে।
মানুষ দেখছে কিটো ডায়েটে ওজন সত্যিই দ্রুত কমে যাচ্ছে, তাই এটি মানুষ বিশ্বাস করছে, গ্রহণ করছে। কিন্তু যারা বিশেষজ্ঞ তারা তো সবকিছু ঠিকই জানেন। কিটো ডায়েটের বিষয়টাই হলো এটা যে ফ্যাটের পরিমাণটা প্রায় 70 থেকে 80% দেওয়া হয় এবং প্রোটিন 25% থাকে এবং কার্বোহাইড্রেট একদম কমিয়ে 5%-এ আনা হয়। তো সেই ক্ষেত্রে ফ্যাট বার্ন হয়ে যখন এই কিটোন বডিজ তৈরি হচ্ছে তখন এখান থেকে এনার্জিটা হচ্ছে এবং যেটা আমি কার্বোহাইড্রেট থেকে পেতে পারি কিন্তু এটা থেকে হচ্ছে। তো যার কারণে আমার ওজনটা খুব দ্রুত কমে যাচ্ছে। গোলমালটা ভেতরে, অনেকের ধারণাই নেই যে ফ্যাট বলতে আসলে ভালো ফ্যাটও আছে, খারাপ ফ্যাটও আছে। যখন এইচডিএল এর মাত্রাটা বাড়ে তখন বলা হয় ভালো, আর এলডিএলটা হলো খারাপ। তো কিটো ডায়েটে যেটা হয় মানে যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তখন কিন্তু এই এলডিএল এর মাত্রা বিভিন্ন গবেষণায় কিন্তু দেখা গেছে যে এলডিএল এর মাত্রাটা প্রচুর পরিমাণে হঠাৎ করেই বেড়ে যায়। আমার কিডনির কোনো সমস্যা আছে কিনা আমি জানি না, তাতে করে দেখা যাচ্ছে কিডনির সমস্যাটা আরও বেড়ে যায় বা হার্টের সমস্যাটা আরও বেড়ে যাচ্ছে। কোলেস্টেরলের নাম আমরা সবাই জানি, রক্তের চর্বি একটা ক্ষতিকারক চর্বি, স্যাচুরেটেড ফ্যাট, এগুলো কিন্তু পরিমাণে আমাদের বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমাদের হার্ট ডিজিজের সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, আমাদের কিডনির স্টোন থেকে আরম্ভ করে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, আমাদের লিভারের নানা রকম সমস্যা বেড়ে যাচ্ছে এবং রক্তে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ টিজি, কোলেস্টেরল, এলডিএল এগুলো বেড়ে যাচ্ছে। কিটো ডায়েটে 2-3 মাসের মধ্যেই স্লিম হওয়া যায় এমন ধারণা থেকে তরুণ তরুণীদের মধ্যে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে। কিটো ডায়েট অনুযায়ী 2-3 মাস টানা ভাত রুটির মতো কার্বোহাইড্রেট একরকম না খেয়ে শেষমেশ এর প্রতিক্রিয়া কি হয় সেটা অনেকেরই জানা নেই। বিশেষজ্ঞরা বলছেন ইদানিং অনেকেই কিটো ডায়েটে অসুস্থ হয়ে তাদের কাছে আসছেন। কিটো ডায়েটটা আসলে শুরু হয়েছিল কেন? কিটো ডায়েটটা শুরু হয়েছিল আসলে মূলত যেটা হচ্ছে যে নিউরোলজিক্যাল কিছু কারণে, অ্যাপিলেপসি যাদের হয় তাদেরকে একটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য, এরকম কিছু নার্ভাস সিস্টেমের জটিলতাজনিত কোনো কারণে তো কিটো ডায়েটটাকে অনেক সময় প্রেসক্রাইব করা হয়ে থাকে। কিন্তু ডিউরেশন অফ টাইম কতটুকু, এটা 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পর্যন্ত হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই মাসের পর মাস এই কিটো ডায়েট ফলো করছে, যার আফটার ইফেক্ট দেখা যাচ্ছে যে আমাদের কাছেই বিভিন্ন সময় প্রায় দিনে আমি গড়পড়তা 1 থেকে 2 পেশেন্ট পাই যারা হচ্ছে গিয়ে কিটো ডায়েটের আফটার ইফেক্ট নিয়ে আমাদের কাছে আসছে। সিনেমার চরিত্রের কারণে তারকারা কিটো ডায়েট অনুসরণ করে রাতারাতি নিজেদেরকে স্লিম বানিয়ে ফেলছেন। এটি আবার সাধারণ মানুষকে খুব বেশি প্রভাবিত করেছে। সাধারণত কি হয় যে সেলিব্রিটিদের দেখে আমরা কিন্তু ইন্সপায়ার্ড হই যে হ্যালি বেরি ডায়েট করছে, কিটো ডায়েটে সে সাকসেসফুল হচ্ছে, কিন্তু যেটা আমরা পেছনে দেখি না যে তার পেছনে কিন্তু 3-4 জন লোক কাজ করছে। যেমন তার একজন ফিজিশিয়ান আছে, উনি তাকে গাইড করছেন যে আদৌ উনি ডায়েটটা করবেন কিনা। দ্বিতীয়ত একজন ডায়েটিশিয়ান থাকেন, একজন এক্সপার্ট ডায়েটিশিয়ান থাকেন, উনি কি খাবেন, কতটুকু খাবেন এটা কিন্তু মনিটরিং করেন। তৃতীয়ত একজন হেলথ ট্রেনার থাকেন যাকে এক্সারসাইজ করা বা অন্যান্য ফিটনেস দেখার জন্য রাখা হয়। তো সেটা কিন্তু একটা সাধারণ মানুষের কাছে থাকছে না। কিটো ডায়েট চলা অবস্থায় শরীরের বিভিন্ন পর্যায়ের মনিটরিং ঠিকভাবে না হলে তারকারাও নিরাপদ থাকেন না। সম্প্রতি কিটো ডায়েট গ্রহণ করা বলিউড অভিনেত্রী মিষ্টি মুখার্জির মৃত্যুর মধ্য দিয়ে বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আপনি এটার অল্টারনেট হিসেবে আপনি যদি কার্বোহাইড্রেট মানেই তো শুধু ভাত আর রুটি না, এখানে ভাতে লাল চালের ভাত আছে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা যেটা বলি, যেটা যেমন সবজি, শাকসবজি, যেটা খেলে আপনার একটু দেরিতে বডি গ্লুকোজ বাড়ে বা ওইভাবে বাড়ছে না, আপনি সেটা করতে পারেন, সেখানে আপনি ব্যালেন্স করে নিতে পারেন। এবং যেটা আমাদেরকে করতেই হবে সেটা হলো এক্সারসাইজ। কোনোভাবে এক্সারসাইজটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না। চলে যাচ্ছে অনুষ্ঠানের পরের অংশে, মন কি যে চায়। নিজের রূপ নিয়ে অতৃপ্তি, অসন্তুষ্টি এটা থাকতেই পারে, কিন্তু বিষয়টি অস্বাভাবিক পর্যায়ে চলে যায় তখনই যখন রূপের এই অতৃপ্তি একটা মানুষের অন্য সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেয়। অদ্ভুত এই মানসিক সমস্যা নিয়ে আলোচনা করছেন মনোবিজ্ঞানী ফায়জা আহমেদ। কেমন আছেন দর্শক? আশা করছি ভালো আছেন। আজকে আমরা প্রথমেই আলোচনা করব আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে 2টা কেস দিয়ে।
সেখানে 15 বছরের একজন কিশোরী আমার কাছে এসেছিল, তার বাবা মা তাকে আমার কাছে নিয়ে এসেছে। তার মধ্যে একটা হঠাৎ করে পরিবর্তন হয়েছে যে সে সারাক্ষণই তার যে অনলাইনে ক্লাসগুলো আছে সেগুলোর সময় অনলাইনে ক্লাসগুলোতে ফোকাস না থেকে দীর্ঘ সময় ধরে সে মেকআপ প্রোডাক্ট দেখে এবং তার বাবা মার উপরে চাপ সৃষ্টি করে বেশ দামি ব্র্যান্ডের কিছু তাকে মেকআপ প্রোডাক্ট কিনে দেওয়ার জন্য। পাশাপাশি আরেকটা ঘটনা বলি, সেখানেও ঠিক 17 বছর বয়সী যিনি একজন এসএসসি পরীক্ষার্থী, যখন আমি তার সাথে কথা বলা শুরু করেছি তখন আমি দেখেছি সে পুরোটা সময় চুল দিয়ে তার মুখমণ্ডলটাকে আড়াল করে রাখার চেষ্টা করছিল। তো তার সাথে কথার একটা পর্যায়ে আমি যখন বিষয়টাকে এক্সপ্লোর করলাম তখন দেখলাম তার মনে হচ্ছে যে তার স্কিনটা যথেষ্ট স্মুথ না, তার জন্য সে নিজেকে হাইড করে রাখার চেষ্টা করে। এই যে এই বিষয়টা, এই ধরনের বিষয় কিন্তু আমাদের চারপাশে অনেকের মাঝেই আমরা দেখতে পাই। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। কোনো একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে তার শারীরিক যে বৈশিষ্ট্যের কোনো একটা খুঁত অথবা ত্রুটি নিয়ে সে যদি দীর্ঘ সময় ধরে চিন্তা করে এবং বারবার হয়তো আয়নার সামনে সে যাচ্ছে, তার বিভিন্ন সামাজিক পরিস্থিতি সে এড়িয়ে চলে, সে প্রতিনিয়ত অনুভব করে যে আমি যদি মানুষের সামনে যাই মানুষ আমার খুঁত এবং ত্রুটিটি দেখে ফেলবে। আরও কিছু কাজ করে সে, প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সাথে সে তুলনা করে এবং নিজেকে নিজে সে সমালোচনা করা শুরু করে এবং সবসময় সে অন্যদের কাছ থেকে কিছু ভ্যালিডেশন চায়, যেন অন্যরা তার প্রশংসা করে যে তার শারীরিক বৈশিষ্ট্য সে অতুলনীয়। ওই ব্যক্তি যখন তার প্রত্যাশা অনুযায়ী প্রশংসা না পায় তখন সে তার জীবনকে অর্থহীন মনে করে এবং তখন যে তার অন্যান্য গুণাবলী আছে, তার জীবনের যে অন্য যে ভালো দিকগুলো আছে সেগুলোতে সে ফোকাস করতে পারে না এবং তার চিন্তার জগৎটা খুব এলোমেলো হয়ে যায়। এই যে বৈশিষ্ট্যগুলো যদি কারো ভেতর থাকে সেটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় বডি ডিসমরফিক ডিসঅর্ডার অথবা বডি ডিসমরফিয়া। এখানে যে কারণগুলো আসলে একটা মূল রোল প্লে করে সেটা হচ্ছে পারিবারিক কারণ। অনেক পরিবারে খেয়াল করে দেখবেন খুব বেশি তুলনা করা হয় যে ও বেশি সুন্দর, এই শিশুটি হয়তো কম সুন্দর। এটার বাইরে আরেকটা আছে নিউরোকেমিক্যাল কিছু একটা ইমব্যালেন্স হয়ে যায়, যেটা মস্তিষ্কের একটা জটিলতা। সামাজিক চাপ থাকে কিছু ক্ষেত্রে। সামাজিক চাপটা কেমন খেয়াল করে দেখবেন, সমাজ কিন্তু সৌন্দর্য প্রত্যাশী। সব জায়গায় দেখা যাবে যে হয়তো অনেক বেশি এক সৌন্দর্যের অধিকারী, যেটাতে আসলে কোনো ব্যক্তিরই নিজের কোনো কন্ট্রিবিউশন নেই। এটা কিন্তু একটা বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে তার এই শারীরিক বৈশিষ্ট্যটি এসেছে, কিন্তু সেটাকে অনেক বেশি হাইলাইট করা হয়। তাহলে এক্ষেত্রে সমাধানটা কি? মূলত যখন কারোর মধ্যে খুবই মাইল্ড লেভেলে এই ধরনের সিমটম দেখা যাবে, যে কিছু সিমটমস এসেছে, সেই সময়েই একজন মনোবিজ্ঞানীর শরণাপন্ন হওয়া। বা কারো ভেতর যদি দেখেন যে না, সে দীর্ঘ সময় ধরে এই ধরনের বৈশিষ্ট্য তার মধ্যে বয়ে বেড়াচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একজন সাইকিয়াট্রিস্টেরও শরণাপন্ন হতে হবে এবং পাশাপাশি দুটা চিকিৎসা ব্যবস্থাই রাখা, মেডিসিন এবং কাউন্সেলিং। সবশেষে একটা বিষয় বলতে চাই, প্রত্যেকটা মানুষ কিন্তু ইউনিক এবং আমাদের সবার ভেতর যে শারীরিক বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু আমরা বায়োলজিক্যালি ইনহেরিটেড, আমরা পেয়েছি, এখানে আমাদের কারো হাত নেই। কিন্তু এর বাইরেও কিন্তু একজন ব্যক্তির অসংখ্য গুণাবলী থাকে, সেই গুণাবলীর দিকে কি আমরা মনোযোগী হতে পারি কিনা। সুতরাং নিজের প্রতি সেই আত্মবিশ্বাসটা ধরে রাখা, নিজের প্রতি যত্নশীল হওয়া এবং নিজেকে ভালোবাসাটা জরুরি। ভালো থাকবেন দর্শক। অর্থাৎ এই ধরনের সমস্যায় যারা আছেন তাদেরকে বুঝতে হবে এটা তাদের রূপের সমস্যা নয়, মানসিক সমস্যা। আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের পরের অংশে, দেশে দেশে তারুণ্য। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত লেবাননে সোনার ফসল ফলাচ্ছেন বাংলাদেশি তরুণরা। সেখানকার গ্রামগুলোতে শান্তি সুবাতাস বইছে, কিন্তু অর্থনৈতিক বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত ওই লেবাননে বাংলাদেশি তরুণদের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। রাজনৈতিক অস্থিরতা, বৈরুত পোর্ট বিস্ফোরণ এবং করোনার প্রকোপে লেবাননের অর্থনীতি খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। এই দুরবস্থার মধ্যে আক্কার নামের একটি গ্রামে এসে বসবাস করছেন একদল বাংলাদেশি তরুণ। আক্কার গ্রামের অবস্থান উত্তর লেবাননের শেষ প্রান্তে, সিরিয়ার সীমান্তের কাছাকাছি। হঠাৎ করে দেখলে মনে হতে পারে এটি বাংলাদেশেরই কোনো সুজলা সুফলা শান্তির গ্রাম। এমন মনে হওয়ার পেছনে একটাই কারণ, বাংলাদেশি তরুণরা লেবাননের গ্রামটিতে গিয়ে সোনার ফসল ফলিয়েছেন নিজের গ্রামের মতো করে। সবকিছু ঠিকই ছিল,
কিন্তু শেষ রক্ষা হলো না বাংলাদেশি ওই তরুণদের। এত সবুজ গ্রাম উপহার দিয়েও তারা সেখানে টিকে থাকতে পারছেন না। ফসল ফলিয়ে যে মূল্য তারা পান সেটি লেবাননি মুদ্রায়, যা তারা দেশে পরিবারকে পাঠাতে পারেন না। পাঠাতে হলে লেবাননের মুদ্রাকে ডলারে রূপান্তর করতে হয়। কিন্তু অর্থনৈতিক দুরবস্থার কারণে সেখানে ডলারের তীব্র সংকট। আগে খুবই ভালো ছিল, এদেশের সব দিকে যেরকম ডলারের সমস্যা যখন না ছিল, ডলারের 1.5 লাখ টাকার ডলার ছিল, খুবই ভালো ছিল। এখন বর্তমান পরিস্থিতিতে কোনো কোম্পানি ডলার বেতন দেয় না, যে বেতন দেয় খাওয়া দাওয়া করার পরে কিছুই থাকে না। এবং আমাদেরও যে আমরা বলবো অত ভালো আছি তত ভালো না। আমরাও মনে করেন যে 400-500 ডলার টাকা রাখতে আমাদের কষ্ট হয়ে যায় গড়পতি। কারণ এখন আগে যেরকম 1.5 লাখ টাকা 100 ডলার হইতে, এখন 16 লাখ টাকা লাগে 100 ডলার হইতে। এমন সবুজ গ্রাম নিজের হাতে গড়ে তুলে সেটিকে ফেলে যেতে মন চাইছে না বাংলাদেশি তরুণদের। তারপরও দেশে যদি টাকা পাঠাতে না পারলেন তাহলে কি করে তারা থেকে যাবেন? আগে ছিল অনেক লোক, এখন অনেক লোক নাই, এখন অল্প স্বল্প কিছু লোক আছে, তারাও এখন চলে যেতেছে সাফারাতের নাম দিয়ে। ভবিষ্যতে মনে হয় আর বাঙালি সবজি চাষ হবে না এই ডলারের সংকটের কারণে। যারা আগে থেকে সেখানে ছিল, যাদের কিছু টাকা সঞ্চয় করা ছিল লেবানিজ লিরাতে, তারা এখন সেই টাকাগুলো পাঠাতে পারছে না, কারণ সেই টাকার মান অনেক কমে গেছে। প্রায় 100 ডলার কেনার জন্য তাদেরকে 20,000 লিরা, 20 লক্ষ লিরা খরচ করতে হচ্ছে। সুতরাং তারা কেউ সেই টাকাটা পাঠাতে পারছে না। অনেকেই সরকারিভাবে বাংলাদেশ দূতাবাসের যে উদ্যোগ, সেই উদ্যোগে তারা দেশে ফেরত আসছে, কিন্তু সেক্ষেত্রেও তাদের যে বিমান ভাড়া বা অন্যান্য খরচ আছে, সেই কারণে তাদেরকে 400 ডলার সম পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে, যেটা প্রায় 80 লক্ষ লেবানিজ লিরা। এবং এই কারণে অনেকেই ইচ্ছা করলেও দেশে ফেরত আসতে পারছে না। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntpbt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.ntpbt.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।